ভারত রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে। এর লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা না, তার উদ্দেশ্য আরো গভীর। অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার, বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোলাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে মানবতা নিয়ে প্রশ্ন তোলেন। জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় 14 নভেম্বর এবং গতকাল মঙ্গলবার সকাল 9টায় তার মা আলেয়া খাতুন মারা যান এবং মারা যাওয়ার পর তার পরিবার থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয় তাকে পেরালে মুক্তি দেওয়ার জন্য। চোখে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 21 জুলাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। খাদিজা তখন থেকেই ছিলেন তার মোল্লাপাড়া গ্রামের শ্বশুরবাড়িতে। নূর আলমের মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী খাদিজা। এর 2.5 মাস পর বাবাবিহীন পৃথিবীতে আসে নূর আলম খাদিজার পুত্র সন্তান। খাদিজা জানান, প্রথম দিকে প্রতিবেশীরা তাদের সহায়তা করলেও মাসখানেক পর তা বন্ধ হয়ে যায়। এরপর কিছু সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক সহায়তা পান তিনি, কিন্তু এসব টাকা পয়সা নিয়ে নেন শ্বশুর শাশুড়ি। এই প্রতিবাদ করলে মাত্র 2.5 মাসে পুত্র সন্তান সহ খাদিজাকে বাড়ি থেকে বের করে দেয় তার শ্বশুর আমির হোসেন। গর্ভ অবস্থায় আমার স্বামী মারা যান। ওখান থেকে আমরা লাশ আনি আমার শ্বশুর বাড়িতে তার দাফন কাফন হয়। 44 দিনকের দিন আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বাহির করে দেন। খাদিজা বর্তমানে তার বাবার আশ্রয়ে আছেন। তিনি জানান, সদ্য প্রসূত শিশুর হার্টের সমস্যা রয়েছে। এই শিশুর চিকিৎসা এবং লালন পালনের ভার নেওয়া তার জন্য দুরূহ। আমি হলাম গরিব মানুষ, দিন করি দিন খাই। আমি বাচ্চাটাকে কিভাবে চিকিৎসা করি আর খাইবে কি? দিন করি দিন খায়। খাদিজার খুব অভাবী লোক, বাচ্চা মানুষ করে তার মতো শক্তি নাই। এলাকার জনপ্রতিনিধিরাও জানান, শিশুটির চিকিৎসা ও ভরণ পোষণের জন্য সরকারি সহায়তা দরকার পারিবারিক নিরাপত্তা। তাদের বাচ্চাটার হাড়ের একটু সমস্যা, এই সমস্যার কারণে সে দুশ্চিন্তায় আছে। আমি আশা করবো যদি সরকারি বেসরকারি কোনো ভাতা কিছু কেউ দেয় তাহলে হয়তো দুশ্চিন্তা থেকে উপকার পাবে। ভালো চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য সরকারের হস্তক্ষেপ বেশি জরুরি এবং এই ব্যাপারে সরকার নির্ধারণ করেছে। সরকার সব জিনিসের দাম বেশি, কেনাকাটার জন্য আমাদের উপকার হয়, আমাদের ভালো হয়। আমাদের সরকারের কাছে এটা আমাদের যে দাবিটা আমাদের মানছে, তার জন্য আমরা অনেক খুশি। বেতন বাড়লে আমাদের অনেক ভালো হয়, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি। তবে মালিক পক্ষ বলছে, আশুলিয়ার বড় গার্মেন্টসের কথা চিন্তা করে এই বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন খরচ বাড়লেও পোশাকের দাম কমেছে। এছাড়া বেতন বৃদ্ধির হারের সাথে মূল্যস্ফীতির কোনো মিল নেই। ইনফ্লেশন কত? ইনফ্লেশনটা কি তাইলে কি 9 এর উপরে থাকবে বা 9 এর কাছাকাছি থাকবে? যদি সরকার তাই মনে করে তাহলে এই 9% ইনক্রিমেন্ট যেটা দিয়েছে এটা যৌক্তিক। আর যদি সরকার মনে করে ইনফ্লেশনটা 6 এর নিচে বা 7 এর নিচে আসবে, তাহলে কেন এই 9% ইনক্রিমেন্ট হলো? কোনো যুক্তি নেই। শ্রমিক নেতারা বলছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির হার এখনো কম। ইনক্রিমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে শুধু শ্রমিকদের স্বার্থেই না, এটা কিন্তু শিল্পের স্থিতিশীলতার প্রয়োজন, কিন্তু ইনক্রিমেন্টের প্রয়োজন আমি মনে করি। শ্রমিকদের যদি খেয়ে পরে ভালো থাকে এবং তাদের মধ্যে অস্থিরতা না থাকে, তাহলে শিল্পেরও কিন্তু ভালো হবে। শিল্পের বায়াররা কিন্তু বাংলাদেশে আসবে, স্বস্তি পাবে, কাজ বেড়ে যাবে। শ্রমিক, মালিক এবং সরকার পক্ষের চুক্তি অনুযায়ী যখন মজুরি পুনর্নির্ধারণ হবে, তখন বার্ষিক বেতন বৃদ্ধির হার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি ও তার প্রেক্ষাপটে যেসব কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওর অংশ বিশেষ বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি পর্যায়ক্রমে দেখে আসি। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার, বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোলাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। এই আলোচনাগুলো যখন হয়, কেন হয়, এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে, তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল। এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন, আমি স্মৃতি থেকে বলছি, বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে। সেখানে একটা জায়গায় তিনি বলেন, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো। ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট। তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে
এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন, যাদের প্রচুর অ্যাক্সেস আছে, প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে, তারা যেমন করেছেন, এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এই গণ অভ্যুত্থানকে, শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন, এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল, এটাকে বিপ্লব বলে, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন। এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া। আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম কেষ্টা বেটাই চোর, উনি নন্দ ঘোষ, যাই ঘটে সব কিছু তার, উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন। আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, করা হচ্ছে, সেগুলো খণ্ডাতে যাচ্ছেন, অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন। আমার কাছে এগুলো এত কাঁচা, এত এত উদ্ভট, এত হাস্যকর, এত অযৌক্তিক মনে হয়, এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয়, সত্যি বলছি তাই। এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি, কখনো যাই না। আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান, হন, একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা, এই ধরনের প্রোপাগ্যান্ডা, এই ধরনের বিষোদ্গারে, এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হন। আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে, থাকবেই। আমারও নেই তা বলছি না, আমারও আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই, তারা আসলে সঠিক কথা বলি না, ভুল কথা বলি। যাই হোক, প্রশ্নটা আসলে ওই জায়গায়, ডক্টর আসিফ নজরুল কেন বারবার টার্গেট হচ্ছেন, কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন, কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে, শফিকুল্লাহ আলম, গোলাম মুর্তজা। অবশ্য তাদের দুটো পাপ আছেই। গোলাম মুর্তজা তো ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন, মহাপাপ, ডেইলি স্টারে চাকরি করেন উনি। শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন। থাকবে বিপ্লবের র‍্যাপ সঙ্গীত হবে, কাওয়ালি হবে, আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে। যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন। আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে, আমরা এটা জানি। থাকবেন, দাওয়াত রাখলাম। চেষ্টা করব আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে, যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি। 10টা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে। এক এক অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে, আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে। যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে, সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে। মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন, চান্দা রেডি করেন, কেমনে দেবেন জানাই দিতেছি। যারা রান্না করতে পারবেন, গোস্ত কাটাকুটি করতে পারবেন, জব দিতে পারবেন, আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে। এখন কইবেন টিম কই? এই যে বাংলাদেশের জনগণ পেজ, এটা লাইক দিবেন। আর এই যে আবু মুস্তাফিজ শাপলু, এডিটর সাহেব, শাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা, তাহলে ওই যে ফেক পেজে যা, ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না। যাই ওগুলো লাগে যোগাযোগ রাখবেন। এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ শাপলু। এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে। তার আগে এনে আলাপ কইরা নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট একটু শুনেন এই সময়কার কথা, শুনেন। সুরদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি, তুই নিজেই দেখ। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান। আচ্ছা, তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। দেয়ালে পিঠ থেকে সতর্ক করেছিলাম। দেখেন, আমি পড়তেছি পুরাটা না, শেষ অংশ আমি সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে।
নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইসা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন? আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা, এখনো এই কাম চালায় যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায়, উল্টাপাল্টা বুঝায়, শুনেন। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে দিয়েছিল। দেশের মানুষদের ভোটাধিকার ছিল না, দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আজ ইসকনের 2-1 সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে ফেটে পড়ছেন, তারা একবারও একটা কথাও বলেছিলেন? যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল, তাও আবার সেই জেলে যার হদিশ কেউই জানতো না। এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে। এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু মমতা জানেন কিনা জানি না, উনার যেটা মুসলমান ভোট ব্যাংক, যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন, সেটা প্রো বাংলাদেশি। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে